আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হাদির হত্যাকারী ফয়সাল পলাতক অবস্থাতে সে আমি দেখেছি গতকালকে আজকেও একটি ভিডিও ছেড়েছে। আপনারা এই ভিডিওটি দেখে যে যার মতো করে বিভ্রান্ত হচ্ছেন এবং আমরা হচ্ছি স্বাভাবিক, কারণ সে প্রথমত সে তার জায়গা থেকে সম্পূর্ণভাবে সে দাবি করেছে যে হাদি হত্যার সাথে তার কোনো সম্পৃক্ততাই ছিল না। আর আমরা সেই ভিডিওকে সার্কুলেট করছি যে যার মতো করে। নতুন করে আমরা প্রশ্ন তুলছি যে তাহলে সে যদি খুন না করে, এই খুন তাহলে কে করেছে? তাকে কেন টার্গেট করা হচ্ছে? তাই সে না করলে কি অন্য কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা? এগুলি নতুন করে ভাবনা আমাদের মধ্যে আসতেই পারে। কিন্তু এই ফয়সাল যে গোপনে থাকবার কথা, যে কোনোভাবেই সামনে আসবার কথা না, সে কেন আসছে এই মুহূর্তে? বারবার কেন সে নিজেকে নির্দোষ দাবি করছে এবং বারবার কেন সে সাহসিকতার সাথে এভাবে ভিডিওতে এসে কথা বলছে এবং আমাদেরকে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছে? এগুলিকে একটু বিশ্লেষণ করতে হবে। কারা করাচ্ছে? সে একা এভাবে সাহস পাওয়ার কথা নয়। কারা করাচ্ছে, এর পেছনে কি থাকতে পারে, কারা থাকতে পারে, কি উদ্দেশ্য থাকতে পারে? আপনারা জানেন, আমরা জানতাম যে সে ভারতে পালিয়ে গেছে, কিন্তু সে দাবি করছে দুবাইতে। আমি জাস্ট এই বিশ্লেষণটি কয়েক মিনিটের করব। একটি বিষয়কে আমি আপনাদের সামনে আপাতত, এর পেছনে আরও অনেক কিছু থাকতে পারে, আসলে এখন আর কাউকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। আরও অনেক কিছু থাকতে পারে, কারণ সে খুব নিরাপদের সাথে চলে যেতে পেরেছে। কিভাবে গেল, যেখানে ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে একটা ছাগলও এখন পারাপার করতে পারে না, সেখানে কিভাবে এত নিরাপত্তার সাথে সে পার হলো। আবার ওইখান থেকে সে দুবাই চলে গেল। যদি আমরা তাকে বিশ্বাস করি, তাহলে তার কথাকে বিশ্বাস করতে হবে। তার কথা বিশ্বাস করলে সে ইন্ডিয়া থেকে কিভাবে দুবাই গেল, তাকে সহযোগিতা কে করেছে, কিভাবে করেছে, এই বিষয়গুলি সামনে চলে আসে। আপাতত আমি একটি বিষয়ে দ্বিমত করছি, এটি হলো যে সে এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবেই সম্পৃক্ততা নাই তার। এটি আমি বিশ্বাস করি না। তবু অন দ্য আদার হ্যান্ড আমি বলে রাখছি, আমার এই বিশ্বাসই যে চূড়ান্ত তা নয়। আরও অনেক কিছু এর পেছনে ঘটতে থাকতে পারে। হয়তো অন্য কিছু হয়েছে, কিন্তু তাকে ফাঁসানো হয়েছে, অথবা তাকে সেই সহকারে পুরো পরিকল্পনা করা হয়েছে, যেটি আমরা এখন সাদা চোখে দেখতে পাচ্ছি। আমার বিশ্লেষণটা এই, সে হত্যাকাণ্ডটির, যদি সে হত্যাকাণ্ডের সাথে জড়িত নাই থাকে, আপনাদেরকে একটি বিষয় একটু জাস্ট রিকল করতে হবে। হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যে কিন্তু ফয়সাল ভারতে পালিয়ে গেছে। আচ্ছা, ফয়সাল যদি সম্পৃক্ত না হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে সে কেন ভারত পালিয়ে গেল? তাকে কেন বাংলাদেশে পাওয়া যায়নি? সে কেন পালিয়ে গেছে তার বাসা থেকে? সে কেন আত্মগোপনে ছিল? সবকিছু মিলিয়ে, মানে ধরুন অনেকে মনে করছেন ভারতে যায়নি, সে কেন আত্মগোপনে ছিল? তাকে কেন বাসায় পাওয়া যায়নি? গোয়েন্দারা 48 ঘন্টা পর, প্রায় না 24 ঘন্টা পরই, 24 ঘন্টা পর গোয়েন্দারা অনেক কষ্ট করার পর সিসি ক্যামেরা যাচাই বাছাই বিশ্লেষণ করে এরপরে আমার গোয়েন্দা বা পুলিশ ডিপার্টমেন্ট দেখেছে যে এই ছেলেটা, মানে হলো ফয়সাল, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বা সে নিজে হত্যা করেছে। এর আগে ফয়সাল কেন তাহলে পালিয়ে গেল? ফয়সাল যে এখন বলে সে সম্পৃক্ত না, কিভাবে সে সম্পৃক্ত না? সে জড়িত না থাকলে সে তাকে পালিয়ে যেতে কে বলেছে? সে কেন পালিয়েছে? সে তো পালিয়ে গেছে 24 ঘন্টার ভিতরেই। খুন করার কিছুক্ষণের মধ্যেই সে চলে গেছে, ওই রাতেই সে চলে গেছে। যতটুকু খবর এসছে, সে ওই রাতে বাংলাদেশ সীমান্তের ওদিকে চলে গেছে, এরপরে ভোর রাতে সে বাংলাদেশ ছেড়ে ওপারে চলে গেছে। তো মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষ বিভ্রান্ত হবেন না। আমরা এখনও চূড়ান্ত পর্যায়ে যেতে পারিনি। হাদি হত্যার বিচার অবশ্যই করতে হবে এবং ফয়সালের মা বাবাকে সঠিকভাবেই গ্রেপ্তার করা হয়েছে, কারণ তাদের বাসাতে তো অলরেডি। আরেকটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিই, ডিবির চিফ সহকারে পুলিশের অতিরিক্ত কমিশনার গত 3 দিন আগে তারা বলেছে তারা অনেক কিছু উদ্ধার করেছে, ফয়সাল করিম চলে গেছে ভারতে, সবকিছু তারা স্বীকার করেছে এবং ফয়সাল করিমই হত্যা করেছে, সবকিছু বলেছে। আচ্ছা, ওখানে ফয়সাল করিমের বাসায় যে চেকগুলি পাওয়া গেল 200 কোটি টাকার উপরে, এই চেকগুলি কাদের, এই কথা কিন্তু উল্লেখ করা হয়নি। এই চেকগুলি কে দিয়েছে? চেক কি এমনি এমনি আসে? যদি ক্লোজড অ্যাকাউন্ট হয়, তবুও তো চেক কার এটা তো জানার কথা। ব্যাংকের চেক কার এটা তো জানবার কথা। কারা চেক দিয়েছে তাদের নাম কিন্তু উল্লেখ করা হয়নি। কেন উল্লেখ করা হয়নি, এটা কিন্তু জবাব দেওয়া হয়নি। আর সেখানকার সাংবাদিকরা এই প্রশ্ন করেনি। এটা খুবই একটা স্বাভাবিক প্রশ্ন ছিল, কোনো সাংবাদিক প্রশ্ন করেনি। চেকের কথা আপনি বললেন, কোটি টাকার কথা আপনি বললেন, তাহলে চেকগুলি কার, এটিকে এখনো জানানো হয়নি। সুতরাং অনেক কিছুই
এখানে বিশ্লেষণ করবার রয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা থাকুন, পাশে থাকুন। আশা করি আমরা আরও খুব দ্রুত সময়ের মধ্যে আরও অন্যান্য যদি কোনো ষড়যন্ত্র থাকে সেগুলিকে আমরা বের করে আনার চেষ্টা করবো, এবং হাদির হত্যার বিচার অবশ্যই করতে হবে, না হলে বাংলাদেশ ঠকে যাবে। বাংলাদেশের এরকম বহু হাদি বারবার জীবন দিতে থাকবে, কখনোই সার্বভৌমত্ব রক্ষা করা হবে না। সুতরাং সমালোচনার ঊর্ধ্বে থেকে, হাদি হত্যার বিচার থেকে, বিচারের দাবি থেকে এবং এর বাস্তবায়ন থেকে আমরা কেউই পিছপা হব না। এটাই হলো আমাদের শেষ অবস্থান। এতে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম, তার একটা ভিডিও প্রকাশিত হয়েছিল গত পরশুদিন, এবং এই ভিডিওটা দেখার পরই আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটা আসলে সত্যি না, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি। এবং এই কারণে আমি এটা পেয়েও শেয়ার করিনি, কারণ আপনারা জানেন যে আমার সাংবাদিকতার দায়িত্ববোধের জায়গা থেকে আমি সবকিছু শেয়ার করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমি মনে করি জিনিসটা অথেন্টিক। তো এই জন্য আমি ওয়েট করতেছিলাম, কারণ আমার কাছে মনে ছিল যে কথার সঙ্গে ফেস মিলতেছিল না, বা বিভিন্ন বাচনভঙ্গি, কথাবার্তা। তো তারপরে আমি শিওর হলাম যে আসলে এই ভিডিওটা কিন্তু সত্যি, এবং এটাতে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়নি, বাট উনি প্রচুর ফিল্টার ইউজ করেছেন। তো এই ফিল্টার ইউজ করার কারণে কথাবার্তার সঙ্গে ঠোঁটের ব্যালেন্সটা অনেক জায়গায় নষ্ট হয়ে গিয়েছে, এবং উনি কথাগুলো খুব আস্তে আস্তে বলতেছিলেন। এটা একটা কারণ হতে পারে। তো আসুন আমরা ভিডিওটা একটু শুনি। হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে আছি। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল, যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। আর আপনারা এই হাদি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন। তাদের কোনো দোষ নেই, তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন, যেভাবে পাচ্ছেন সেভাবে অত্যাচার করছেন। আসলে এটা বলে বোঝানোর মতো না। আপনারা অনেক অত্যাচার করছেন, মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিয়েছেন, আমাকে ফাঁসিয়েছেন। হ্যাঁ, হাদির সাথে আমার সম্পর্ক ছিল। আমি গিয়েছিলাম তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে, আমি যেহেতু ব্যবসা করি, আমার একটা আইটি ফার্ম আছে। তো দীর্ঘ 10 বছর ধরে আমি বিজনেস করছি। এই আইটি ফার্মে অনেক কাজই হয়, সব সরকারি কাজ হয়। তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয়, একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয়। তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকাও দিয়েছি, অগ্রিম চেয়েছিল, এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো, এগুলোর ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল। আমি থেকেছি, এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি। এবং লাস্ট যেদিন শুক্রবার, ওই দিনে তাকে আমি 10,000 টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য। এখন কথা হচ্ছে, আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এগুলো যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল, ও জামাতের প্রোডাক্ট। তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না, এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। এখন কি বলবো, এই জন্য আমার পরিবার ভুক্তভোগী। শুনলেন ওসমান হাদির হত্যার দায় অভিযুক্ত ফয়সাল করিমের বক্তব্য। তো এরপরেই দ্য ডিসেন্ট নামে একটি পোর্টাল, যারা আসলে ফ্যাক্ট চেক করে থাকে, তারা বলেছে যে ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বক্তব্য হিসেবে প্রচারিত একটি ভিডিওর বিষয়ে আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন, এবং এই ভিডিওটি সম্পর্কে দ্য ডিসেন্টের পর্যবেক্ষণ নিচে তুলে ধরা হলো। প্রথমত, এই ভিডিওটি এআই জেনারেটেড নয়, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড নয়, কারণ ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সাথে পুরাপুরি সামঞ্জস্যপূর্ণ রয়েছে। এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ যাচাই করে নিশ্চিত হওয়া গিয়েছে যে এই ভিডিওটি এআই জেনারেটেড নয়। অন্তত 4টা নির্ভরযোগ্য এআই যাচাই টুলে পরীক্ষা করার পর প্রতিটি টুলই ভিডিওটি এআই জেনারেটেড না বলে সিদ্ধান্ত দিয়েছে। এবং ভিডিওর একাধিক ফ্রেমে দেখা যায় যে ফয়সাল নির্দিষ্ট একটি মুখভঙ্গি করার সময় তার থুতনিতে থাকা দাড়ি অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা একটা প্রশ্ন। এখন দ্য ডিসেন্ট এর বিশ্লেষণ বলতেছে যে এটি মূলত ভিডিও রেকর্ড করার সময় ফিল্টার, এসব ফিল্টার অনেক সময় কিন্তু এআই প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে।
তো এই ফিল্টারটা অন ছিল এবং এই অন থাকার প্রভাবই এটা হয়েছে, এবং এই দাড়ি অদৃশ্য হয়ে যাওয়া দৃশ্য এটা প্রমাণ করে না যে পুরো ভিডিওটি একটি এআই দ্বারা তৈরি কন্টেন্ট। এবং দ্বিতীয়ত, ভিডিওতে ফয়সাল দাবি করতেছেন যে তিনি বর্তমানে দুবাইতে আছেন। আসলে তিনি দুবাইতে আছেন কিনা তা শুধু এই ভিডিওর মাধ্যমে যাচাই করা সম্ভব নয়, এবং ফয়সাল নিজেও তার মুখের বক্তব্য ছাড়া দুবাইতে অবস্থানের কোনো প্রমাণ হাজির করেনি। তবে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে ফয়সালের দুবাইয়ের যে একটা ভিসা ওখানে এটা শো করেছে। আমি জানি না এটা আসলে সত্য কি মিথ্যা। তৃতীয়ত, ফয়সাল ভিডিওতে অন্তত একটি মিথ্যা তথ্য দিয়েছেন। তা হলো তিনি বলেছেন যে হাদিকে হত্যার সময় ব্যবহৃত মোটর বাইকে তিনি ছিলেন না। তবে দ্য ডিসেন্ট আগেই বিশ্লেষণ করে প্রমাণ করেছে যে হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর শেখ ছিলেন, এবং বাইকের পেছনে বসে গুল্লি বর্ষণকারী ব্যক্তি ফয়সাল করিম এবং বাইক চালক ছিলেন আলমগীর শেখ। এসব তথ্য পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদের তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে এবং তা দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে প্রচারিত হয়েছে। চতুর্থত, ফয়সাল অভিযোগ করেছেন যে ওসমান হাদি তাকে অর্থ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দুটি কাজ তদবিরের মাধ্যমে পাইয়ে দেওয়ার বিনিময়ে অগ্রিম 5 লাখ টাকা নিয়েছিলেন। মানে ওসমান হাদি 5 লাখ টাকা নিয়েছিলেন ফয়সাল করিমের কাছ থেকে। এখন হাদির মৃত্যুর পর এই ধরনের দাবি প্রমাণ বা অপ্রমাণ করা অসম্ভব। তবে হাদির ব্যাপারে তদবির বাণিজ্যের এমন অভিযোগ এর আগে কোথাও শোনা যায়নি, বরং অন্তর্বর্তীকালীন সরকারে থাকা ক্ষমতাধর বিভিন্ন ব্যক্তির অনিয়মের বিরুদ্ধে ওসমান হাদি সর্বদাই সোচ্চার ছিলেন, এবং নিজে এই ধরনের অনিয়মের সাথে জড়িত থাকলে তার জীবদ্দশায় অভিযোগ ওঠা স্বাভাবিক ছিল। তো এই হচ্ছে দ্য ডিসেন্টের পুরোপুরি বিশ্লেষণ এই ওসমান হাদির হত্যার অভিযুক্ত ফয়সাল করিমের ভিডিওর ব্যাপারে। তবে দর্শক, আমি মনে করি যে এই যেই ফয়সাল তিনি ভারতে পালিয়ে গেলেন, আমি জানি না যদি সত্যি তিনি দুবাইতে থেকে থাকেন, তাহলে আমি বলবো যে কোনো না কোনোভাবে এটা ভারত সরকারের সহযোগিতার মাধ্যমে হয়েছে, এবং এই ফয়সাল করিম বাংলাদেশ পুলিশকে বিভ্রান্ত করার জন্যই মিথ্যা তথ্য দিচ্ছেন, বাট উনি ভারতেই আছেন। আবার অনেকে বলে যে না, আসলে তিনি দুবাইতে চলে গিয়েছেন। যদি তিনি দুবাইতে গিয়েই থাকেন তাহলে বলতে হবে যে ভারত সরকারের প্রত্যক্ষ সহযোগিতাই তিনি আসলে দুবাইতে যেতে সক্ষম হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে দুবাই থেকে সরকার তাকে আনতে পারবে কিনা। আমি মনে করি আনতে পারবে না, কারণ আপনাদের খেয়াল আছে না যে আরাব খান যে বাংলাদেশে পুলিশ হত্যায় অভিযুক্ত, শেখ হাসিনার আমলে তার বিরুদ্ধে ইন্টারপোলের ওয়ারেন্ট জারি হয়েছে। আরাব খান কিন্তু রাজনীতি করে না, আওয়ামী লীগ না, বিএনপিও না, এবং একটা পুলিশকে মেরে পুড়িয়ে হত্যা সরাসরি অভিযোগ তার বিরুদ্ধে সহযোগিতার। কিন্তু আরাব খানকে শেষ পর্যন্ত হাসিনা সরকার আনতে পারেনি, দুবাই থেকে আনতে পারেনি। তো এখানেও আসলে কতটুকু আনতে পারবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। বাট এখন পর্যন্ত এটাই সংবাদ যে ওসমান হাদির হত্যার অভিযোগে অভিযুক্ত ফয়সাল করিম তিনি বলতেছেন তিনি নির্দোষ, তিনি ওই মোটর বাইকে ছিলেন না, বাট তিনি ছিলেন এটা তিনি মিথ্যা বলতেছেন। এবং দ্বিতীয়ত, তিনি আসলে দুবাইতে আছেন কি নাই এ ব্যাপারে শিওর হচ্ছে না। আর তৃতীয়ত, তিনি বলতেছেন যে ওসমান হাদির কাছ থেকে টাকা নিয়েছেন তদবিরের জন্য 5 লাখ টাকা। এটা আসলে প্রমাণ করা সম্ভব না। তবে ধারণা করা হয় যে ওসমান হাদি এই টাকা নেননি, কারণ তিনি সৎ। এবং সর্বশেষ বলা যায় যে আসলে এই ভিডিওটা এআই জেনারেটেড না, কিন্তু ফিল্টার ব্যবহার করার কারণে এটা মনে হয় এআই জেনারেটেড, কিন্তু ভিডিওটা আসলে এই ওসমান হাদির হত্যার অভিযোগে অভিযুক্ত ফয়সাল করিমের নিজের ভিডিও, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কি করুন বলেন, হাসুম না কান্দ। হাদির হত্যাকারী ফয়সাল বলে এখন দুবাইতে। মজার ব্যাপার হলো ফয়সাল আবার নিজে এসে বলতেছে আমি দুবাইতে। কোনোদিন শুনছেন হত্যা মামলার আসামি যাকে 302 ধারায় ফাঁসিতে ঝুলিয়ে, বাংলাদেশের আইনে যাকে 302 ধারায় ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলার কথা, তো এরকম একটা খাতারনাক আসামি যে কিনা তার কান্ধের উপরে, তার কল্লার উপরে ফাঁসির দড়ি নিয়ে ঘুরতেছে, সে আইসা বলবে আমি দুবাইতে। সে আইসা বলবে দুবাইতে, আমি ফয়সাল, আমি দুবাইতে। ওই যে ওদিন যে ঘটনা ঘটছে না, মোটরসাইকেল আমি আর আমার বন্ধু আলমগীর দুইজন মিলে গিয়ে ধুমধাম করে মেরে দিয়েছি হাদিরে।
দুমদম করে মেরে দিয়েছে হাদিরে ভাই আমি সেই ফয়সাল আমি দেখেন ভাই আমি দুবাইতে আছি ভাই আমি এটা করিনি ইসলামের একটা শেষ আছে ভাই মেজাজটা এত খারাপ হয় শালা বাংলাদেশে এআই ফ্রি করে দিছে বুঝছেন বাংলাদেশে দিছিল এআই ফ্রি করে ওই যে 30 সেকেন্ডের 1 মিনিটের ভিডিও কিন্তু আপনি এই দিয়ে ফ্রি করতে পারবেন ওই বিভিন্ন অ্যাপ আছে তো আপনি গিয়ে সেই অ্যাপ ডাউনলোড করে কিছু অ্যাড আসে ওইটা দিয়ে এআইলারা পয়সা কামায় আর আপনি এই 1 মিনিটের মতো ভিডিও করতে পারবেন বুঝছেন এআই দিয়া তো এইগুলো কইরা তো বাংলাদেশের মানুষ হলো খুব সহজ সরল বারবার আমি বলি না বাংলাদেশের মানুষ হলো ওই লেভেলে পৌঁছে গেছে যে কিনা শাবানা আলমগীরের ছবি যদি কোনো দুঃখের সিন দেখে না শাবানা আলমগীরের ছবির কোনো দুঃখের সিন দেখলো তারা পয়সা করে কান্দে তাহলেই হলো বাংলাদেশের সহজ সরল মানুষ তারা এই দিয়ে বানাও অরিজিনাল হোক আসল হোক নকল হোক এগুলো তাদের খোঁজার সময় নেই তো তারা তো এটা সত্য ধরে নিচ্ছে ফয়সাল মানে সত্যি কয়েছে আমেরিকাতে ফয়সাল আছে দুবাইতে আছে এবং ফয়সাল দুবাই থেকে বয়ে বলতেছে যে আমার নামই ফয়সাল যে মোটরসাইকেল দেখানো হয়েছে ভাই ও মোটরসাইকেল আমি ছিলাম না আমি ফয়সাল আমি একেবারে আমি কসম খেয়ে কইতেছে আমি ফয়সাল ঠিক আছে আমি কসম খেয়ে কইতে আমি ফয়সাল এবং আমার দোস্ত আলমগীর তো ওই মোটরসাইকেলের পিছনে ছিল না আর আমি তো মারি না আমি জীবনে পিস্তলের চোখে দেখিনি কাহিনীটা করলো কে এই কাহিনীটা করলো কে তো এগুলো বৈশা বলতেছে তো এখন যে চেহারা যে দেখাইলাম চেহারা সুরত যে দেখলাম যেই এআই দিয়ে বানাইছে এটা দেখা তো সেই চেহারার সাথে আমি বারবার বুঝছেন জুম কইরা ফয়সালের যে ছবি পত্রপত্রিকায় তো ভরা দেখেন আপনারা ফেসবুক ইউটিউবে ভরা ফয়সালের ছবি আমি ফয়সালের ছবিটা জুম করে দেখলাম আর এই ছেলের বক্তব্যটা মানে চেহারাটা জুম করে দেখলাম মিলে না মসি তো মিলে না যে এই দিয়ে বানিয়েছে মোষটাকে ঠিক মতো মিলাতে পারেনি আর ফয়সাল তো বেশ দেখতে অনেকটা উঁচা লম্বা আর এখান থেকে টুকটাক দাড়িও একটুখানি ছিল হালকা পাতলা এখানে একটা দাড়িয়ে ছিল চুলগুলো একটু ডিফারেন্ট স্টাইলে ছিল একটু কোনোটাই ম্যাচ করে না এই ছেলের সাথে অথচ এই ছেলে এগোতেছে এই বলে ফয়সাল ভাই কালকে সকালে যদি ঘুম থেকে উঠতে দেখেন না ফয়সাল এখন আমেরিকাতে এবং আমেরিকাতে বৈশাখ ফয়সাল ওই ভিডিও বার্তা পাঠিয়েছে বাংলাদেশ সরকারকে আমেরিকাতে বৈশাখ ফয়সাল ভিডিও করে ফয়সাল লাইভ করতেছে আমেরিকাতে বৈশা আশ্চর্য আর কিছু নেই এরকমই করবে বুঝছেন তো আপনারা তো চিলাচিলি শুরু করবেন মানে কনফিউজড হয়ে যাবেন আপনি হাই ফয়সাল তুই কই তুই কি ভারতে তুই কি দুবাই নাকি তুই আমেরিকাতে যে কিনা দুবাইতে বসে ফয়সালকে দিয়ে এআই ভিডিও বানায়া বাংলাদেশের মানুষকে বোকাচোদা বানাইতে পারছে তো একই ব্যক্তি তো ফয়সালকে এখন আমেরিকাতে নিয়ে যাব 2 দিন পর আমার শ্বশুর বাড়ি অস্ট্রেলিয়াতে নিয়ে যাব 3 দিন মালয়েশিয়াতে নিয়ে যাব আরেক দিন দক্ষিণ কোরিয়াতে নিয়ে যাব আর এগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেক বুঝছেন যাদের খাওয়া দেওয়া কোনো কাম কাজ নেই সারাদিন বয়ে থাকে এই সংবাদের আশায় যে কখন এই ধরনের একটা নিউজ পাইব তারা তো তাদের ফেসবুক ইউটিউবে চালাবে আর মাঝখান থেকে আপনারা মেয়ে বোকাচোদা হইবেন তো এই লোক আয়নি তো ভাই সত্যি করে আমি বলতেছি যে ছেলেকে আপনারা দেখছেন এই ছেলে ফয়সাল হতেই পারে না আপনাদের কাণ্ডজ্ঞান ব্যবহার করেন এই ছেলে চার স্রোত মিলাই দেখেন এই ছেলে সেই ছেলে না তো কাজেই আপনারা একটু খেয়াল রাখেন কে সংবাদ পরিবেশন মানে কে সংবাদ দেয় নিউজের সোর্স কি একটু খেয়াল রাখেন আপনারা এমন তো হইলে হইব না রে ভাই আপনারা তো ভাই কি আর কম ভাই এত সহজ সরল তো চলতে পারবেন না তো যাই হোক ভাই 2 দিন পর যদি ফয়সাল বলে আমি আমেরিকাতে আছি আমি অস্ট্রেলিয়াতে আছি বুঝছেন তো আপনার দার্শ্য জ্বর মতো কোনো কিছু নাই আর আপনারা ঘাবড়েও না আমার বিশ্বাস ফয়সাল দুবাইতে মনে হয় না বুঝছেন দুবাইতে যাবে কারণ দুবাইতে হলো সুলতানি শাসন সেখানে ওখানে তো ডেমোক্রেসিই নাই আর দুনিয়া দেশে গেল এই ক্রিমিনাল দুবাইতে যাবে না এর কারণ হলো দুবাইতে হলো সুলতানি শাসন আর ওই সুলতানি শাসনে ডাইরেক্ট কল্লা ফালায় দাও কোনো ফাঁসি মুসি নাই দুবাইতে কোনো ফাঁসি টাসি সিস্টেম না ডাইরেক্ট কল্লা ফালায় দাও বুঝছো তো ক্রিমিনালদের ধরার কল্লা ফালায় তো দেখলেন না সৌদি আরবে কী করলো 12-14 জনের বাংলাদেশিদের কী করলো সেই কষ্টের কাহিনী তো আপনারা দেখছেন তো কাজে দুনিয়ার সব দেশে গেল অন্য দেশে গেলে তো বিচার আচার পাইবো আমরা যদি আমেরিকাতে আছে তারপর তো বিচার আচার পাইবো কল্লা মোল্লা ফালাইব না বুঝছেন কিন্তু এইখানে ভাই খুব ডেঞ্জারাস জায়গা এটা আমি মানতে পারলাম না তো কাজেই এই ভুয়া বক্ক নিউজে আপনারা মনোযোগ দিয়ে না বুঝছেন তো ও আছে ইন্ডিয়াতে আছে ওর দৌড় ইন্ডিয়া পর্যন্তই ফয়সাল যদি থাকে তো ফয়সালের দৌড় হলো ইন্ডিয়া পর্যন্তই আর এই ছ্যামরা যদি পয়সা খরচ করে দুবাই বা আমেরিকাতে আসার মতো ক্ষমতা থাকতো এই আর্থিক অবস্থা থাকতো বা এই ধরনের ডিপ্লোম্যাটিক স্ট্যাটাস থাকতো পাসপোর্ট ভিসা থাকতো এই দুবাইতে বা আমেরিকাতে আসার মতো তাহলে সেই আকামটা করতে যেত না বুঝছেন সেই ছ্যামরা তো গেছে কিছু পয়সার জন্য বুঝছেন এই ছ্যামরা তো গেছে কিছু পয়সার জন্য তো কাজে ওর দৌড় হলো ওই ইন্ডিয়া পর্যন্ত ওই শুনবেন 2 দিন পর ইন্ডিয়ার সরকারি ইন্ডিয়ার পুলিশই আমি বলে রাখলাম রেখে রাখেন ইন্ডিয়ার পুলিশই কিন্তু ফয়সালকে একসময় ধরবে জয়শঙ্কর আসছে না গতকাল বাংলাদেশে দেখছেন তো আপনারা তো এখন জয়শঙ্কর আসার অর্থ হলো বাংলাদেশের সাথে
ইন্ডিয়ার যে পলিটিক্যাল রিলেশনের যে রাজনৈতিক সম্পর্ক, যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগে ছিল, সেটা মোটামুটি এখন ঠিকঠাক হওয়ার পথে। এখন বাকিটা আপনার ইচ্ছা। এখন আপনারা বাংলাদেশিরা যদি সারাদিন বয়ে ইন্ডিয়ানদের যদি গাইলান, ভারতীয়দের যদি গাইলান, তাহলে আমাদের এই সম্পর্ক আগে বাড়বে না, সম্পর্ক আরও খারাপ হবে। তো কাজে এই সব আউল ফাউল কথায় আপনার মনোযোগ দিয়ে না, কোনো মানুষ আপনাদের গুসকে দিলে আপনারা একটু কেয়ারফুল থাকেন, ভারতের সাথে একটু মিলেমিশে থাকেন, বন্ধুর মতো আচরণ করেন, ভাইয়ের মতো আচরণ করেন, বুঝছেন? এই একমাত্র ভারত সরকারই পারে এই ফয়সালকে ধইরা আমাদের বাংলাদেশে পাঠায়। আর ফয়সালের বিচার বাংলাদেশের মাটিতে আপনারাই করতে, সরি, এই হাদির বিচার বাংলাদেশের মাটিতে আপনারাই করতে পারবেন, বুঝছেন? ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।